যুক্তরাষ্ট্রের 9 দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি, বিএনপি, জামাত সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়ে ডক্টর ইউনূস দেশে আসার পরে তাকে আক্রমণ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার উপরে। এদিকে আজ ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। দেশে ফিরেই বিমানবন্দরে হামলার শিকার হন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার অপরাধে। দেশের প্রতিটা রাজনৈতিক দল এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশনে নামে। যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত, যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে এবং নামার পরে মানুষ এবং যমুনা ঘেরাওয়ের পর্যায়ে পর্যন্ত গেল, তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ, আমরা কিছুক্ষণ আগেই এখানে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাই এমিরেটসের যেই বহরটি আছে সেটা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। মন্তব্যের মধ্যে কেউ দুষ্টামি করে আবার কমেন্টও করছে যে ভাই ভালোই হয়েছে, ভবিষ্যতে ভিক্ষা টিক্ষা করতে ওই যে থালাবাটির দরকার লাগবে এনসিপি, তো থালাবাটিটাই পাইছে। ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো ভারতকে ভয়ই পাচ্ছেন যে তিনি হাসিনাকে মদত দিচ্ছেন এবং হাসিনাকে কিভাবে পুনর্বাসিত করবেন বাংলাদেশে তার পরিকল্পনা করছেন। বর্তমান সরকারের উপদেষ্টাদেরও কেউ কেউ দুর্নীতির সাথে জড়িয়েছে। এবার সরকারের খোদ কাছের মানুষরাই ঘোষণা দিল যে তারা সরকারের উপদেষ্টাদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করে দেবে। তারা আওয়ামী লীগকে ঠেকাতে পারুক না পারুক, আওয়ামী লীগের আগমনের সম্ভাবনায় হাসনাত আব্দুল্লাহ, রাশেদ খান এদের প্যান্ট ভেজা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগের ফিরে আসার খবরে অনেকেরই পেন ভিজে গিয়েছে। উপদেষ্টা, সমন্বয়ক, দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আতঙ্ক রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনূস দেশে ঢুকেন। দেশে ঢুকেই কঠিন একটা বিপদের মুখে পড়েন দেশের যে এনসিপি, বিএনপি, জামাত, তারা কিন্তু ডক্টর ইউনূসকে সরাসরি আলটিমেটাম দেয়। কাজে আপনারা তো এটা জানেন যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসে একটা বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যের প্রতিবাদেই দেশের এই আজকের এই অবস্থা। তিনি যুক্তরাষ্ট্রে বলেছিলেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে বা আওয়ামী লীগ এখন থেকে মিছিল মিটিং সবকিছু করতে পারবে। এইটার জন্য এইসব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট সবকিছু দেখতে পারবেন। বিমানবন্দরে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হবো তার কাছে। সিফাত, জানাবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তো কিছুক্ষণ আগে কথা বলেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার আর কোনো সফর সঙ্গে কথা বলেছেন কিনা এবং কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। আর সকাল 9:13 দিকে আমরা যেটি দেখেছি বিমানবন্দরের ভিআইপি যে গেটটি রয়েছে সেখান থেকেই গাড়ি বহরটি বের হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই সময় গাড়ি থেকে কেউ নামেননি, প্রধান উপদেষ্টা নিজেও তাদের গাড়ি বহর সরাসরি বের হয়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে। এরপরে কিছুক্ষণ পরে 9:30 কিছু পরে 10:45 দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, তিনি নেমেছেন এবং তিনি নেমে কথা বলেছেন। তাকে কিছু নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, তারপরে তিনি কথা বলেছেন। তাকে আমরা জিজ্ঞেস করেছি এই সফরটি, যেহেতু এখানে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন, এই সফরটি আসলে তিনি কিভাবে মূল্যায়ন করছেন। তিনি বলছেন যে এটি সফল সফর হয়েছে। এখানে আগামী নির্বাচন, যেটি আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে, সেটি ফেব্রুয়ারিতে হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন, সেক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কবে ফিরবেন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন শিগগিরই ফিরবে এবং ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বেই তারা নির্বাচনে, অর্থাৎ বিএনপি তারেক রহমানের নেতৃত্বেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটি তিনি নিশ্চিত করেছেন। এবং যেহেতু এনসিপি নেতা আমরা জানি আখতার হোসেন, সার্জিস এবং তাসনিম যারা ডিন ছোড়া হয় উপরে, তো সেটি বিষয়ে জানা হয়, জিজ্ঞেস করা হয় তার কাছে। তিনি যেটি বলেছেন যে এটি আসলে সেখানকার দূতাবাস এবং বাংলাদেশ সরকারের আসলে এক ধরনের সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে এবং আমরা এখন মধ্যে বিমানবন্দরে রয়েছে, এখান থেকে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুটা হয়ে গেছে অনেকটা ফুটবলের মতন। যেমন ধরেন একজন উপদেষ্টা একটা শট মারলো, তো বলটা গেল আরেকদিকে, আবার আরেকজন উপদেষ্টা একটা শট মারলো, সেটা গেল একদিকে, প্রধান উপদেষ্টা একটা কিক মারলো, তারপর সমন্বয়করা তারা একটা কিক মারতেছে। আসলে বল কি মানে গোলবারে ঢুকবে নাকি ধরেন এটা আসলে মানে শটাশটির মধ্যে থাকবে, অনেকটা এরকমই হয়ে গেছে যে প্রধান উপদেষ্টার এক বক্তব্যকে কেন্দ্র করে পুরা বাংলাদেশ আওলাই গেছিল। আওয়ামী লীগের মধ্যে খুশির জোয়ার ছিল, ভিন্ন দলগুলোর মধ্যে ভয়ের একটা শিহরণ কাজ করে গেছে যে ওমা
ডক্টর ইউনূস বলে কি যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হবে। যদিও পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের কি বলা হয়, গণমাধ্যমে আসছে যে বাংলা ফ্যাক্ট তারা বলছে, বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকও বলছিলেন যে না, আসলে বিষয়টা এরকম না, ওনার বক্তব্যটা ভুলভাবে সামনে আসছে। আবার ডক্টর ইউনূসের এই সিচুয়েশনটাকে রিকভার করার জন্য বা নিজের যে হারানো অবস্থান ফিরিয়ে আনার জন্য কার কথা বলছি? আমাদের আসিফ নজরুল স্যারের কথা। উনি এই মুহূর্তে বিশ্বাস করেন বাংলাদেশে রাজনৈতিকভাবে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, অনলাইন কিং বলেন, আওয়ামী লীগ বলেন, সবার কাছেই তিনি আসলে নিজের ওজনটা হারাই ফেলছেন বিভিন্ন রকম বক্তব্য দিয়া। না পাইছেন ঘর, না পাইছেন ঘাট। বাট এবার তিনি ডক্টর ইউনূসের উপর যে চাপটা বা তার সরকারের উপর যে চাপটা, এটা অনেকেই মনে করতেছে ডক্টর আসিফ নজরুল হচ্ছে এটার মাস্টার মাইন্ড। তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না, কারণ একদম সরকার পতনের পরপর আমাদের তৎকালীন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন সম্ভবত কোন উপদেষ্টা পদে আছে জানি না, শাখাওয়াত সাহেব ব্রিগেডিয়ার জেনারেল, আর পাশাপাশি আসিফ স্যার, তারা কিন্তু বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটাতে তারা সমর্থন করেন না। এরকম একটা বক্তব্য দেওয়ার পর সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পথ হারাইছিলেন, মানে অন্য পদে গেছেন। এখন এই সিচুয়েশনে আইসা আবারও কিন্তু মানে নজরটা হচ্ছে যে হ্যাঁ, আসিফ নজরুল মনে হয় তলে তলে কোনো গুড়িবাজি করতেছেন। আর এই বিষয়টাকেই তিনি ক্লিয়ার করেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা যে দেওয়া আছে সেইটা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। গতকালকে আপনার এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে শারদীয় দুর্গাপুজো চলছে, তো পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলছেন যে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন তো নয়, নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই। তার মানে আমরা অনেকে ভাবছিলাম ডক্টর ইউনূস বলছিলেন যে কোনো সময়, তো যে কোনো সময় বলতে আমরা ভাবছি যে সবাই ওনার বক্তব্য যে এই সরকারের সময় তাহলে এটা করে যাবে, কারণ আগামীতে যে কোনো সরকার আসলে তারা কিন্তু আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বহাল রাখবে। কেন বহাল রাখবে? যে ভাই এটা তো আমরা করে নাই, ওই ইন্টারিম করে গেছে, আমরা তো এখন এটা কি করবো, থাকে না আওয়ামী লীগ অনেক ইস্যুতে এরকম গেম খেলছিল, তো সেই গেমে কিন্তু পড়ে যাবে। তো সেইটার কারণেই এখন আমরা দেখলাম যে আসিফ নজরুল স্যার বলছেন যে এখন তো নাই, নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই। তো নির্বাচনের পরে কি এই সরকার থাকবে? এই সরকার তো থাকবে না, নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার তারা থাকবে। তিনি বলছেন যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী না অস্থায়ী, এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয়। তিনি তার বক্তব্য দিয়েছেন যে এরপরেও সাধারণ সরকারি অধ্যাদেশ নিয়ে যেগুলো সম্ভব সংস্কার করছেন। মোট কথা হচ্ছে আওয়ামী লীগের জন্য খারাপ সংবাদ হচ্ছে এই সরকার তো দূরের কথা, আগামী সরকারেও আওয়ামী লীগের রাজনীতি করার জন্য যে আইনি, দেখুন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, সুদখোর, নোবেলের শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস ওই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আমেরিকা গেছেন। সেখানে গিয়েই তার আসল চেহারাটা তিনি তুলে ধরেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে। আমি প্রথম থেকে যখন আমি বাংলাদেশের জুলাই অগাস্টের অভ্যুত্থান হলো 2024-এ লাগাতার আমি বাংলাদেশ নিয়ে প্রতিবেদন করেছি এবং আমি বলেছি এখনো আমি সেই অবস্থানে অনড়। ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, দুর্বৃত্ত দলের নেতা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং ডিপ স্টেটের তল্পি বাহক। ভারতের উপর ওর খুব রাগ। ভারত নাকি বাংলাদেশের এই পরিবর্তন মেনে নিতে পারছে না। বাংলাদেশের ছাত্রদের গণ অভ্যুত্থানকে ভারত নাকি ইসলামিক রেভলিউশন হিসাবে দেখছে। ভারতের সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা করছেন নয়াদিল্লিতে থেকে, এবং দিল্লি চুপচাপ রয়েছেন। এই হচ্ছে মূলত অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান তাতে কারা পার্টিসিপেট করেছে? ছাত্ররা করেছে, সাধারণ মানুষও করেছে, মদতকে দিয়েছে জঙ্গিরা, জিহাদিরা, আইএসআই, ডিপ স্টেট, এবং ইউনূস মাল দিয়েছে। মাল ও বাংলাদেশ থেকে যে টাকা লুট করেছে সেই টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, অস্ত্র কেনার, বিপ্লব করতে যে রসদ লাগে সেই রসদ জোগাড়ের জন্য যে মালের দরকার সেই মাল দিয়েছে ইউনূস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। কারণ হাসিনা ওর ভোল, মানে ওর না একেবারে ওকে কি বলবো আর কি, ওকে এক্সপোজ করে দিয়েছেন। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয় না, কোনো পদে গেলে পদ ছাড়তে চায় না। গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ আঁকড়ে ছিল, আদালতের নির্দেশে ছাড়তে হয়েছে। এবার দায়িত্ব পেয়ে কি বলছে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত,
যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে, এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করলো এবং যমুনা ঘেরাওয়ের পর্যায়ে পর্যন্ত গেল, তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ সেই ধাপে গেল। তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে মানে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে, বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সব কিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। মানে এত বড় একটা দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা অভ্যুত্থান সব কিছুকে স্যাক্রিফাইস করে আমার আন্তর্জাতিক মহলে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, এইরকম মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ওই জায়গায় তাকে ওই চোখে দেখে ওখানে বসানো হয় নাই। আমরা তাকে স্পষ্ট করে বলবো, তাকে এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপোষহীন, খুনি শেখ হাসিনা। বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা লেখা হয়ে গিয়েছে, রক্ত দিয়ে লেখা হয়েছে। তো যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারে, কিন্তু ওই যে দেয়ালে লেখা আছে যে যেই মা তার পোলার লাশ নিজের হাতে ছুঁইছে, ওই মা কিন্তু এটা ভুলতে পারবে না। তো ওই মা যতদিন না ভুলবে, আমরা যারা এই অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিলাম, আমরা যারা ছিলাম রাজপথে, আমরা এটা ভুলবো না, ভুলতে দিব না। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। এই বাংলাদেশে স্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে আইনগত প্রক্রিয়া নিষিদ্ধ হবে এবং এটা করতে হবে, এটা ছাড়া আর অন্য কোনো অপশন নাই। একটা রাজনৈতিক দলের এটা ব্যক্তিগত চয়েস, আমরা কাউকে বলবো না যে আমাদের সাথে যুক্ত হয়ে যান। এটা একটা বোঝাপড়ার বিষয়, পজিটিভভাবে চিন্তা ভাবনার বিষয়। বাংলাদেশে মানে গণ অধিকার পরিষদ তাদের খুব স্বাভাবিকভাবেই আমাদের আগেই তারা রাজনৈতিক দল হিসেবে সামনে এসেছে এবং তারা তাদের রাজনীতিটা করছে। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক রাজনৈতিক দল তাদের জায়গা থেকে হয়তো ভালো করার চেষ্টা করে, কিন্তু অনেকেরই অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ধরনের তাদেরকে নিয়ে যেমন প্রোপাগান্ডাও আছে, আবার এমন অনেক সত্যতা আছে যেগুলোর দায় কেউ আসলে নিতে চাইবে না, যেগুলো অনাকাঙ্ক্ষিত, যেটি হওয়া উচিত হয় নাই। সো আমরা একটা জিনিস মনে করি কি, আমাদের মানসিকতার প্রদর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কারোর সাথে যখন যেতে চাইবো তখন মিষ্টি কথা বলবো, যখন যেতে চাইবো না তখন তাকে নিয়ে কটূক্তি করবো, এটা হচ্ছে আমাদের মানসিকতার পরিচয়। এটা না করে বরং আমরা একসাথে লড়াই করি, একসাথে থাকি কিংবা আলাদা পথে চলি, আমাদের পরস্পরের প্রতি যেন এই সম্মানটা থাকে। আমরা মনে করি গণ অধিকার পরিষদেরও তাদের জায়গা থেকে তারা একটা লড়াই চালিয়ে এসেছে। মন্তব্যের মধ্যে কেউ দুষ্টামি করে আবার কমেন্টও করছে যে ভাই ভালোই হয়েছে, ভবিষ্যতে ভিক্ষা টিক্ষা করতে ওই যে থালাবাটির দরকার লাগবে এনসিপির, তো থালাবাটিটাই পাইছে। চাইলো শাপলা ফুল, দিল হচ্ছে থালাবাটি আর কাপ পিরিস প্রতীক। দর্শক, এই মুহূর্তে এনসিপি বনাম নির্বাচন কমিশনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইভেন নির্বাচন কমিশন ঘেরাও সহ নানান ধরনের আলটিমেটাম কিন্তু এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন কমপ্লিট হয়েছে। তো নিবন্ধনের পর দলটির মার্কা হবে কি, তারা যেহেতু শাপলা প্রতীক দাবি করেছে, নির্বাচন কমিশনের বক্তব্য ছিল এর আগে জাতীয় নাগরিক ঐক্য তারাও কিন্তু এই শাপলা প্রতীক দাবি করেছিল, নির্বাচন কমিশন দেয় নাই। সো এনসিপি কেও লাল সাদা কালা যে কোনো সাপ্লাই তারা চাক সেইটা আসলে দেওয়া হবে না। তো সেইখান থেকে আলোচনায় আসছে যে তাহলে এনসিপির প্রতীক কোনটা হতে যাচ্ছে বা কি পেতে যাচ্ছে। এখন আজকে আমরা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দা ব্লুটুথ বয়, তার দাবি শাপলা প্রতীক বরাদ্দে আসলে আইনি কোনো বাধা নাই, তবে আইনি বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে উট পাখি, কাপ পিরিস, থালাবাটির মতন হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন। অবশ্যই যে কোনো একটি দলের জন্য তাদের যে মার্কা বা ধরেন প্রতীক, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধানের শীষ, এটা একটা সার্বজনীন মিনিংস, নৌকা একটা সার্বজনীন মিনিংস, জামাতের দাড়িপাল্লা বা জাতীয় পার্টির লাঙ্গল, এগুলো কিন্তু আসলে মিনিংফুল এক একটা প্রতীক। তো সেই জায়গা থেকে যে দলটার প্রতীক যদি হয় থালাবাটি, কাপ পিরিস, কেমন লাগে যে ধরেন বাটি বুটি নিয়ে ঘুরলো বা ডিনার সেট কিনলো, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এর মধ্যে হাতে নিয়ে হাঁটলো, দেখতেই কেমন একটা অড ফিল হয়। তো এনসিপির দাবি কি, যে ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি, সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ পিরিস, থালাবাটি এই সকল প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর এবং কি এগুলো আমাদের সাথে স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ। আমরা আগেই জানিয়েছি এনসিপির শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই, ইসিরও অন্য কোনো চাপ অনুভব না করারই কথা। গণঅভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম, কিন্তু বর্তমান কমিশন আপনার তাদের মন্তব্য যে একদলীয় অফিসে পরিণত হয়েছে, তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে। অন্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও
এনসিপির ক্ষেত্রেই আপত্তি তোলা হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে প্রতীক না পেলে আমরা কি করব, এটাই তো। প্রতীক না পেলে তাদের বক্তব্য জনগণকে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব, আর এটা তারা শাপলা ছাড়া কোনোভাবেই অন্য কোনো প্রতীককে মেনে নিবে না। এখন নির্বাচন কমিশন যেই জায়গাতে হার্ড লাইনে আছে, এনসিপি যে জায়গায় হার্ড লাইনে আছে, দুইটা কিন্তু মিলা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে ডক্টর ইউনূসের দেশে আসা নিয়ে কথা হয় এবং আরও যে বিভিন্ন পরিকল্পনা এইগুলা নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।